আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো ভাপা পিঠার খুব সহজ একটি রেসিপি। শীতকাল তো চলে এসেছে, শীত মানেই বিভিন্ন পিঠাপুলি খাওয়ার মৌসুম। আর এই ভাপা পিঠাটা এমন একটা পিঠা যেটা না খেলে মনে হয় যেন শীতকালটা কমপ্লিটই হয়নি। খুবই অল্প সময়ে চায়ের পাতিল বা অন্য যে কোনো পাতিলে কিন্তু ঝটপট আপনারা এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। আমি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে একটা বড় বলে নিয়ে নিচ্ছি 3 কাপ শুকনা চালের গুঁড়া। আমি শুকনা চালের গুঁড়াটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই বের করে নিয়েছি। আপনারা কিন্তু এখানে বাজারের কেনা বা ভেজা যে কোনো চালের গুঁড়া ইউজ করতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এখন লবণটাকে চালের গুঁড়ার সাথে হাত দিয়ে খুব ভালোভাবে ডলে ডলে মেখে নিব। আর আপনারা যদি আমার মতো ফ্রিজের চালের গুঁড়া ইউজ করেন তাহলে অবশ্যই সেটাকে নর্মাল করে নিয়ে তারপরে পিঠাটা তৈরি করতে হবে। সিজন চেঞ্জ হওয়ার কারণে আমার বেশ ঠান্ডা লেগেছে, সেজন্য ভয়েসটা একটু অন্যরকম শোনা যেতে পারে, তার জন্য আগে থেকেই সরি বলে নিচ্ছি। লবণটাকে ভালোভাবে মেখে নেওয়ার পর এখন এখানে নিয়ে নিয়েছি 1 কাপ তরল দুধ। দুধটা হালকা গরম নিয়েছি। আপনারা চাইলে কিন্তু দুধের পরিবর্তে পানি দিয়ে এটাকে মেখে নিতে পারেন, তবে দুধ দিয়ে তৈরি করলে এটার টেস্ট আরও অনেক গুণই বেড়ে যাবে। আর দুধ বা পানি যেটাই ইউজ করেন না কেন চেষ্টা করবেন অবশ্যই হালকা গরমটা ইউজ করার জন্য। এখন দুধটাকে অল্প অল্প করে দিয়ে এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে ডলে ডলে মেখে নিতে হবে। আর দুধ বা পানি যেটা ইউজ করেন না কেন একবারে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মাখতে হবে, তা না হলে কিন্তু এটা পারফেক্ট হবে না। এটাকে মেখে নেওয়ার পরে যখন হাত দিয়ে এটাকে মুঠি করবেন দেখবেন খুব সহজে কিন্তু মুঠি তৈরি হয়ে যাবে। আবার হাত দিয়ে চাপ দিলে একদম ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাবে, তখন বুঝতে হবে এটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। আমার এটাকে মেখে নিতে 1 কাপের কিছুটা কম লেগেছে দুধের পরিমাণ, তবে আপনাদের কম বা বেশি লাগতে পারে। যদি শুকনো চালের গুঁড়ো ইউজ করেন সেক্ষেত্রে দুধ বা পানির পরিমাণটা একটু বেশি লাগবে, আর ভেজাটা ইউজ করলে একটু কম লাগবে। চালের গুঁড়াটাকে মেখে নেওয়ার পর এখন এটাকে চেলে নেওয়ার পালা। এখানে একটা ছোট ছিদ্রযুক্ত চালনি নিয়ে নিয়েছে, সেটা দিয়ে এখন চেলে নিব। সবটুকু চালের গুঁড়া একবারে চেলে না নিয়ে অর্ধেক পরিমাণ চেলে নিচ্ছি, তা না হলে কিন্তু এগুলো একদম শুকিয়ে ঝরঝরা হয়ে যাবে, তখন পিঠাটা ভালো হবে না। আমি অর্ধেক পরিমাণ চেলে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঝরঝরে। এখন পিঠাগুলো তৈরি করে নেওয়ার পালা। এখানে পিঠা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি ফ্রেশ কোরানো নারকেল, নিয়েছি বেশ খানিকটা খেজুরের পাটালি। খেজুরের পাটালিটা অনেক বেশি নরম ছিল সেজন্য একটু সফট হয়ে এসেছে। আর নিয়েছি কিছুটা গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অপশনাল, না দিতে চাইলে না দিলেও চলবে। আর পিঠাগুলো তৈরি করার জন্য আপনার এখানে কাচের, স্টিলের বা মাটির যে কোনো ধরনের বাটি বা ঢাকনাই কিন্তু ইউজ করতে পারেন। আমি এখানে একটা ছোট মাটির বাটিতে আজ পিঠাগুলো তৈরি করব। এখন বাটিতে খুব সামান্য একটু শুকনা চালের গুঁড়া দিয়ে সেটা দিয়ে খুব ভালোভাবে ডলে নিচ্ছি, তারপর চালের গুঁড়াটাকে ফেলে নিব। এতে যখন পিঠাটা সেট করব বাটির সাথে লেগে যাবে না। আর ভাপা পিঠা তৈরির এই প্রসেসটা আমরা সবাই কম বেশি জানি। প্রথমে কিছুটা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, তবে খেয়াল রাখতে হবে চেপে চেপে দেওয়া যাবে না, খুব আলতোভাবে এই কাজটা করতে হবে। চালের গুঁড়া দিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কুচি, দিচ্ছি 1 চা চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা কিন্তু আমি আগেই বলেছি অপশনাল, দিলে খেতে অনেক বেশি ভালো লাগে, আর না দিতে চাইলে না দিলেও চলবে। এখন এর ওপরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা খেজুরের পাটালিয়ার। এটা কিন্তু কম হলে খেতে খুব বেশি ভালো লাগে না, আমার কাছে একটু মিষ্টিটা বেশি হলে খেতে বেশি ভালো লাগে। আপনারা আপনাদের সুবিধা মতো কম বেশি করে নিতে পারবেন। এখন এটার উপরে আমি আবারও কিছুটা নারকেল কোরানো দিয়ে তারপরে উপরে আবারও দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। আলতো করে চালের গুঁড়াটা দিয়ে নেওয়ার পরে এটাকে এখন হাত দিয়ে হালকা করে চেপে চেপে সেট করে নিতে হবে, তা না হলে পিঠাটা দেওয়ার সময় ভেঙে যেতে পারে। এই তো একটা রেডি হয়ে গিয়েছে। আর আজ আমি পিঠাগুলো তৈরি করার জন্য এখানে নেট নিয়ে নিয়েছি। একটা নেট কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে নেট দিয়ে মুড়িয়ে নিচ্ছে। আপনারা চাইলে কিন্তু নেটের পরিবর্তে এখানে পাতলা কাপড় বা চাইলে কিন্তু নারকেলের পাতা দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারেন। এখন পিঠা ভাপ দিয়ে নেওয়ার পালা। চুলা একটা চায়ের পাতিলে বেশ খানিকটা পানি বসিয়ে সেটাকে ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি। যখন পানিতে বলক চলে এসেছে এখন ঢাকনাটা খুলে এটার উপর একটা ছাঁকনি বসিয়ে নিয়েছি। তারপর পিঠাটাকে সাবধানে রেখে বাটিতে হালকা করে একটু টোকা দিলেই দেখবেন খুব সহজে পিঠাটা বের হয়ে আসবে খুব সুন্দরভাবে। এখন বাটিটাকে উঠিয়ে নিয়ে নেটটাকে খুব ভালোভাবে একটু মুড়িয়ে দিচ্ছি। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 1.5 থেকে 2 মিনিটের মতো ভাপ দিয়ে নিব। চুলার আঁচটাকে মোটামুটি হাই রাখতে হবে। পিঠার সাইজ বুঝে আপনাদের টাইমটা কম বা বেশিও লাগতে পারে। আর ঢাকনায় কোনো ছিদ্র থাকলে অবশ্যই ছিদ্রটাকে বন্ধ করে নিতে হবে। পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে, 2 মিনিটের মতো এটাকে ভাপ দিয়ে নিয়েছি। একটু চেক করে নিচ্ছি, হাত দিয়ে একটু চাপ দিলেই দেখবেন এটা শক্ত মনে হবে না, একটু নরম নরম মনে হবে, তখন বুঝতে হবে পিঠাটা ভাপ দেওয়া হয়ে গিয়েছে। আর যদি শক্ত থাকে তাহলে এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভাপ দিয়ে নেবেন।
এটাকে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একইভাবে বাকি পিঠাগুলো তৈরি করে নিব। পিঠাটা যেহেতু বেশ গরম, এটাকে নেট থেকে বের করতে হাতে বেশ খানিকটা ভাব লাগছে। এখন দুইটা টিপস শেয়ার করব। একই নেট দিয়ে যদি বারবার পিঠা তৈরি করেন, সেক্ষেত্রে নেটটাকে ভালোভাবে ধুয়ে চিপে নেবেন, তাহলে পিঠাটা নেটের সাথে লেগে যাবে না। আর যে পাতিলে পিঠা তৈরি করেন না কেন, পানিটা এমনভাবে দিতে হবে যেন সেটা বলক এসে পিঠার গায়ে লেগে না যায়। তবে দু একটা পিঠা বানাতে বানাতেই কিন্তু পানিটা শুকিয়ে যাবে, পানিটা চেক করে করে পানিটা দিতে হবে। একইভাবে আমি সেকেন্ড পিঠাটাও রেডি করে নিচ্ছি আর এগুলোকেও একইভাবে ভাপ দিয়ে নিব। এই পিঠাটাতেও আমি একইভাবে প্রথমে নারকেল দিয়েছি, তারপরে গুঁড়া দুধ, তারপরে দিয়েছি পাটালি বা গুড়, আবার উপরে কিছুটা নারকেল দিয়ে নিয়েছি। তবে আপনাদেরও সেম প্রসেসটাই রিপিট করতে হবে এমন নয়, আপনারা চাইলে কিন্তু একবারও নারকেল দিতে পারেন বা নারকেল ছাড়াও অনেকে তৈরি করে, তবে নারকেল দিলে এটা খেতে বেশি ভালো লাগে। ভাপা পিঠা তো আমাদের সবারই কম বেশি খুবই পছন্দের একটি পিঠা, আর আপনারা যদি কখনো আমার মতো এভাবে তৈরি করে না থাকেন, তাহলে অবশ্যই একবার হলো ট্রাই করতে পারেন। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। এমন অনেকেই আছে যারা মনে করে ভাপা পিঠা তৈরি করা বুঝি অনেক ঝামেলার। বিশ্বাস করেন, এভাবে একবার তৈরি করে দেখতে পারেন, এতটাই সহজ মনে হবে যে বাইরে থেকে আর কিনেই খাবেন না, বাসায় তৈরি করে খাবেন। এটা স্বাদের কথা তো আর কিছু বলবোই না, আপনারা রেসিপিটি বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই শীতে আর কি পিঠার রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে এমন রেসিপি শেয়ার করার যেটা খেতে ভীষণ মজার হবে, তবে তৈরি করে নেওয়া খুবই সহজ। আর আমার মতো এমন কে কে আছেন যারা অল্প উপকরণে সহজ এবং মজার রেসিপি তৈরি করতে চান, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ সেমন একটি রেসিপি নিয়ে চলে এসেছে। মাত্র 1 কাপ সুজি দিয়ে ভীষণ মজার এই পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারবেন। এই পিঠাটা খেতে এতটাই মজার হয় যে যদি একবার তৈরি করেন এটার ফ্যান হয়ে যাবেন। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে আমি পুরো রেসিপিতে চলে যাচ্ছি। সুজির পিঠাটা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, নিয়ে নিচ্ছে 1 কাপ সুজি। নর্মাল যে প্যাকেটে সুজিটা কিনতে পাওয়া যায় আমি সেটা এখানে ইউজ করেছি। এখন সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নিব, তবে এমনভাবে ভাজতে হবে যেন সুজির কালারটা চেঞ্জ না হয়ে যায়। চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তবে অবশ্যই খুব ভালোভাবে উল্টে পাল্টে ভাজতে হবে। 2-3 মিনিট ভেজে নেওয়ার পরে এখন এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। চামচটা একটু ভরে ভরে গুঁড়া দুধটা দিয়েছি, আর অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন। গুঁড়া দুধ দেওয়ার পরে এটাকে আবারও 2-3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। টোটাল এটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর সুজির কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়নি, তবে সুজিটা খুব ভালোভাবে ভাজা হয়েছে। এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে সেটার টেস্টটা কিন্তু আরও কিছুটা বেড়ে যায়। এখন এখানে নিয়ে নিয়েছি 1 কাপ তরল দুধ। দুধটা আগে থেকেই জাল করা ছিল, এখন রুম টেম্পারেচারে আছে। এখন এই দুধটাকে একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে সুজি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর এ পর্যায়ে চুলার আঁচটাকে কিন্তু আমি মোটামুটি একদম লোতেই রেখেছি। দুধটা যদি একবারে দিয়ে দেওয়া হয় তাহলে সুজিটা কিন্তু দলা পেকে যেতে পারে, আবার ডোটাও ভালোভাবে তৈরি করা যাবে না। সেজন্য অল্প অল্প করে দিয়ে তৈরি করতে হবে। আর যেহেতু খিরসা পিঠা সেজন্য এখানে দুধটা ইউজ করতে হবে। আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে পানি ইউজ করতে পারেন, তবে দুধ দিলে যে টেস্টটা আসবে পানি দিলে কিন্তু সেই টেস্টটা আসবে না। আমার ডোটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর এই ডোটা তৈরি করার জন্য আমার 1 কাপ এবং 2 টেবিল চামচ তরল দুধের প্রয়োজন হয়েছে। আপনাদের কিছুটা কম বা বেশিও লাগতে পারে, তবে ডোটা এমনভাবে তৈরি করতে হবে যেন এটা খুব বেশি নরম না হয়ে যায়, একটু শক্ত করেই তৈরি করতে হবে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে নেওয়ার সাথে সাথে এটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন এই ডোটা অনেক বেশি গরম, এটাকে এখন হাত দিয়ে ধরা যাবে না। এটা যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে হাত দিয়ে ধরা যাবে, এমন অবস্থায় এটাকে খুব ভালোভাবে মুথে নিব। এখন এটাকে হাত দিয়ে খুব ইজিলি ধরা যাচ্ছে, কিছুটা ঠান্ডা হয়ে এসেছে। এখন এটাকে আমি খুব ভালোভাবে মুথে নিচ্ছি। এটাতে ফ্লেভার আনার জন্য খুব সামান্য একটু দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া। হাতের কাছে এলাচের গুঁড়া না থাকলে একটা এলাচ একটু থেতো করে এখানে ইউজ করতে পারেন। আর যেহেতু এটা পিঠা তৈরি করছি অবশ্যই মিষ্টি ইউজ করতে হবে, সেজন্য এখানে আমি চিনি নিয়ে নিয়েছি। তবে এখানে নর্মাল চিনি ইউজ করা যাবে না, পাউডার চিনি ইউজ করতে হবে। নর্মাল চিনিটাকে আমি ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নিয়েছি। এখানে আমি 1/3 কাপ চিনি নিয়েছি, তবে সম্পূর্ণ চিনি একবারে দিয়ে দিব না, অল্প অল্প করে দিয়ে মেখে নিব। আর চিনি দিয়ে মেখে নিতে নিতে কিন্তু ডোটাকে আপনাদের কাছে কিছুটা নরম মনে হতে পারে, তবে মেখে নিতে নিতেই কিন্তু এটা ঠিক হয়ে যাবে। আর যদি দেখেন খুব বেশি নরম হয়ে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু এটাকে টাইট করার জন্য কিছুটা ময়দা বা কিছুটা চালের গুঁড়াও দিয়ে নিতে পারেন। প্রয়োজন মতো 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ ইউজ করতে পারেন। এখানে আমি সবটুকু চিনি ইউজ করে নিই, মুখে দিয়ে আমার কাছে মিষ্টিটা ঠিক মনে হয়েছে। 1/4 কাপের মতো চিনি আমি এটাতে ইউজ করেছি,
তবে আপনারা চাইলে কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন। একদমই স্মুথ একটা ডো তৈরি করে নিয়েছি। আর এই ডোটাকে মেখে নেওয়ার সময় আমি 1 চা চামচ ভরে ঘি দিয়ে নিয়েছিলাম, যেটা ভিডিও থেকে স্কিপ হয়ে গিয়েছে। অবশ্যই ঘিটা দিয়ে নেবেন, এতে ডোটা যেমন স্মুথ হবে আর এটাতে দারুণ একটা ফ্লেভারও আসবে। এখন পিঠাগুলো তৈরি করে নেওয়ার পালা। ডো থেকে অল্প কিছুটা পোর্শন নিয়ে প্রথমে এটাকে হাত দিয়ে গোল করে নিচ্ছে। গোল করে নেওয়ার পরে 2 হাতের তালুর মাঝখানে রেখে এটাকে একটু চ্যাপটা করে নিব। তারপর এটাকে চামচের সাহায্যে ফুলের ডিজাইন দিয়ে নিচ্ছি। আপনারা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এই ফুলের ডিজাইনটা তৈরি করে নেওয়া কিন্তু খুবই সহজ। চামচের উল্টো সাইড দিয়ে হালকা করে একটু চাপ দিলেই কিন্তু খুব ইজিলি এই ডিজাইনটা হয়ে যাবে। আর মাঝখানে আঙুলের সাহায্যে একটু চাপ দিয়ে নিচ্ছি। এই তো খুব সহজে কিন্তু একটা পিঠা তৈরি হয়ে গিয়েছে। এখন একইভাবে আরো একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর আমি এগুলোকে এভাবে তৈরি করেছি, সেজন্য আপনাদের এভাবে তৈরি করতে হবে এমনটা নয়। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো ডিজাইন দিয়ে এগুলোকে তৈরি করে নিতে পারেন। পিঠাগুলোকে তৈরি করার সময় আমি 2 হাতে খুব সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছিলাম, যেন পিঠাগুলো হাতের সাথে লেগে না যায়। আর এখানে 1 কাপ সুজি দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায়। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। চুলায় একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। খুব বেশি গরম তেলে এগুলোকে দেওয়া যাবে না, তাহলে খুব দ্রুত কালার চলে আসবে। মিডিয়াম গরম তেলে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। 2-3 বার উল্টে পাল্টে ভেজে নিলে ভেতরটা যেমন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, আর এটাতে কিন্তু খুব সুন্দর একটা কালারও আসবে। বেশ কিছু পিঠা একসাথে দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। এই পিঠাটা খেতে যে কত বেশি মজার হয় বাড়িতে তৈরি না করলে বুঝতেই পারবেন না। যেমন মুচমুচে তেমন দুধের খিসার দারুণ একটি স্মেল পাওয়া যায়। যে কাউকে তৈরি করে খাওয়ালে সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আমি পিঠাগুলোকে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে বাকিগুলোও ভেজে নিব। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। অল্প উপকরণে যেহেতু পিঠাগুলো তৈরি করা যায়, রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। শব্দ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা মুচমুচে হয়েছে। রেসিপিটি যদি আপনার বাড়িতে ট্রাই করেন, আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে একটুখানিও ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থেকে বেল বাটনটি অন করে রাখতে পারেন, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজ ভীষণ মজার একটি রেসিপি শেয়ার করব, যেটাকে পিঠাও বলতে পারেন বা মিষ্টিও বলতে পারেন। যেটাই বলেন না কেন, এটার ওপরটা অনেক বেশি ক্রিস্পি আর ভেতরটা মুখে দেওয়ার সাথে সাথে একদম রসালো। খেতে এত বেশি মজার হয় যে এভাবে যদি একবার আপনারা রেসিপিটি তৈরি করেন, বারবার এটা তৈরি করতে বাধ্য হবেন। আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ আর 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন এই সব কিছুকে ভালোভাবে একটু হাত দিয়ে ডলে ডলে মেখে নিচ্ছি। তারপরে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। তৈরি করার সময় খেয়াল রাখতে হবে পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে, তাহলে একদম পারফেক্ট একটা ডো তৈরি হবে। আমি ডোটা তৈরি করে নিয়েছি আর এটাকে খুব ভালোভাবে 5 থেকে 6 মিনিটের মতো মুথে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হয়নি। এখন এই ডোটাকে 15 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। ডোটা রেস্ট হতে হতে এর মাঝে একটা চিনি শিরা তৈরি করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, নিয়ে নিচ্ছি 1/2 কাপ চিনি। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। আর এটাতে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি যেন এটার স্মেলটা বের হতে পারে। আর খুব সামান্য একটু দিয়েছি স্যাফরন বা জাফরান। এটা কিন্তু অপশনাল, দিতে না চাইলে না দিলেও চলবে। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে চিনিটা পুরোপুরি গলে পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এটা দিয়ে কোনো 1 তার বা 2 তারের চিনি শিরা তৈরি করব না। চিনিটা পুরোপুরি গলে গিয়েছে। এখন এটাকে 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নিব। তারপর এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ডোটাকে 15 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। এখন এটাকে আবারও 2-3 মিনিটের মতো খুব ভালোভাবে মুথে নিচ্ছি। মুথে নেওয়ার পর এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব। আর আমি এখানে 1 কাপ আটার যে ডো তৈরি করেছি সেখান থেকে 7টা লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে বেশি বা কমও করতে পারেন, তবে আপনারা যদি 6টা বা 7টা লেচি কেটে নেন তাহলে কিন্তু আপনাদের পিঠাগুলো অনেক বেশি মুচমুচে হবে। এখন একটা করে লেচি নিয়ে সেটাকে বেলে নিব। শুকনো আটা বা ময়দা দিয়ে এটাকে বেলতে হবে। আর নর্মালি আমরা রুটি যেভাবে তৈরি করি পাতলা পাতলা করে, সেভাবে এগুলোকে বেলে নিতে হবে। এই তো একটা রুটি আমি বেলে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটাকে কতটা পাতলা করে বেলেছি। একইভাবে বাকি 6টাও বেলে নিচ্ছি। সবগুলো রুটি আমি একইভাবে বেলে নিয়েছি। এখন একটা করে রুটি রেখে সেটার উপরে কিছুটা শুকনো ময়দা ছিটিয়ে দিচ্ছি।
তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল। তারপরে ময়দার তেলটাকে হাত দিয়ে পুরো রুটির উপরে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। তেল আর ময়দাটা এমনভাবে দিতে হবে যেন পুরো রুটির উপরে খুব ভালোভাবে হয়। এখন এটার উপরে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি আর সেটার উপরে আবারও একইভাবে তেল আর ময়দা দিয়ে নিচ্ছি। আপনারা আটা দিয়ে তৈরি করলে আটা দিতে পারেন বা চাইলে ময়দাও দিতে পারেন। 7টা রুটি একটার উপরে একটা রেখে এভাবে তেল আর ময়দা দিয়ে নিতে হবে। আমি আশা করছি আপনারা দেখে ভালো বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি। এখন 7 নম্বর রুটিটা উপরে দিয়ে নিয়েছি আর এটার উপরেও একইভাবে ময়দা আর তেল দিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা তৈরির সময় খেয়াল রাখতে হবে যেন সবগুলো রুটি মোটামুটি একই সাইজের হয়। তেল আর ময়দাটাকে হাত দিয়ে ছাড়িয়ে নেওয়ার পর এখন এটাকে রোলের মতো করে তৈরি করে নিব। একদম প্রথম থেকে একটু চেপে চেপে রোলটা তৈরি করে নিতে হবে যেন সবগুলো রুটি খুব ভালোভাবে একটা আরেকটার সাথে লেগে থাকে। এটাকে খুব ভালোভাবে টাইট করে রোল করে নেওয়ার পরে হাত দিয়ে কর্নারটাকে একটু চেপে চেপে লাগিয়ে নিচ্ছি যেন এটা খুলে না আসে। তারপর এটাকে হাত দিয়ে একটু ঘুরিয়ে রোলের মতো করে নিচ্ছি। এখন এটাকে পিস পিস করে কেটে নিব। আর পিস পিস করে কেটে নেওয়ার জন্য আপনারা চাইলে ছুরি ইউজ করতে পারেন, তবে এটা কেটে নেওয়ার জন্য সবচেয়ে ভালো হয় সুতা দিয়ে কেটে নিলে। সুতা দিয়ে কেটে নিলে লেয়ারগুলো নষ্ট হবে না, খুব সুন্দরভাবে এটাকে কেটে নেওয়া যায়। আর আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি এটাকে কিভাবে সুতা দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে জিগজ্যাগ ছুরিটা ইউজ করতে হবে, তাহলে এটা লেয়ারগুলো নষ্ট হবে না। আর এটাকে আমি খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে কাটছি না, মোটামুটি 1 আঙ্গুলের থেকে একটু মোটা করে কেটে নিচ্ছি। সবগুলো একইভাবে কেটে নিয়েছি। এখন এগুলোকে বেলে নিব। আর বেলে নেওয়ার জন্য খুবই আলতো হাতে এগুলোকে একটু প্রেস করে নিচ্ছি। তারপরে হালকা একটু ময়দার ছেটা দিয়ে হালকা করে বেলে নিব। খুব বেশি জোরে করে এটাকে বেলা যাবে না, তাহলে লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে। আর এটাকে খুব বেশি মোটা বা পাতলা বেলা যাবে না, মিডিয়াম করে বেলে নিতে হবে। এটা একটা বেলে নিয়েছি, আশা করছি দেখেই বুঝতে পারছেন। একইভাবে সবগুলো বেলে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না, মিডিয়াম গরম তেলে দিয়ে এগুলোকে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তবে একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন, তাহলে এটা কিন্তু অনেক বেশি মুচমুচে হবে। আর ভাজতে ভাজতে এগুলো কিন্তু বেশ খানিকটা ফুলে উঠেছে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা প্রত্যেকটা লেয়ারই বোঝা যাচ্ছে। আমি এগুলোকে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এগুলো গরম থাকা অবস্থাতে যে চিনি শিরাটা তৈরি করেছিলাম সেই চিনি শিরার ভেতরে দিয়ে দিব। আর চিনি শিরাটা যদি এর মাঝে ঠান্ডা হয়ে যায় তাহলে চিনি শিরাটাকে আবারও হালকা করে গরম করে নিতে হবে। হালকা গরম চিনি শিরায় পিঠাগুলোকে দেওয়ার পরে এগুলোকে একবার উল্টে পাল্টে নিতে হবে। আর এটাকে 15 থেকে 20 সেকেন্ডের মতো চিনি শিরাতে রেখে সাথে সাথে উঠিয়ে নিতে হবে। খুব বেশি সময় পিঠাগুলোকে চিনি শিরায় রাখার প্রয়োজন নেই, 15 থেকে 20 সেকেন্ডের মতো রাখলেই দেখবেন খুব সুন্দরভাবে পিঠাগুলো চিনি শিরাটা সোক করে নিয়েছে। একইভাবে আমি বাকি সবগুলো ভেজে সেগুলোকে চিনি শিরাতে ডুবিয়ে নিয়েছি। এখন এগুলো সার্ভ করার জন্য একদম রেডি। আমি উপরে কিছুটা পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি, শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য। আপনারা দিতে না চাইলে না দিলেও চলবে। আর এগুলো খেতে যে কত বেশি মজার হয় বাড়িতে একবার ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন। বাড়িতে সবাই আপনার ফ্যান হয়ে যাবে। ভেঙে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা মুচমুচে আর রসালো হয়েছে। আমার চ্যানেলে আর আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আমরা বাঙালিরা বিভিন্ন রকমের পিঠা তৈরি করে থাকি, তার মধ্যে খুবই পরিচিত এবং ভীষণ মজার একটি পিঠা হচ্ছে দুধ পুলি। আমার নিজেরও খুবই পছন্দের একটি পিঠা, আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে পিঠার ভেতরে পুরটা তৈরি করে নিব। চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 1 কাপ কোরানো নারকেল। আমি এখানে ফ্রেশ নারকেলটাই ইউজ করেছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুড়। আপনারা চাইলে এখানে গুড়ের পরিমাণটা কিছুটা কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। এখন নারকেল আর গুড়টাকে খুব ভালোভাবে মিশিয়ে জাল করে নিব। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ তরল দুধ। এখানে আমি গরুর দুধ ইউজ করেছি, দুধটা আগে থেকে জাল করা ছিল। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে। আর এটাতে সুন্দর একটা সুঘ্রাণের জন্য দিয়ে দিচ্ছি এলাচ। আমি এখানে 3 পিস এলাচ একটু মুখটাকে ফাটিয়ে নিয়েছি, এতে সুঘ্রাণটা খুব ভালোভাবে বের হবে। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়ে নেড়ে জাল করে নিচ্ছে। আর ততক্ষণ জাল করে নিব যতক্ষণ না দুধটা কিছুটা শুকিয়ে আসে। আমি এটাকে কিছুক্ষণ জাল করে নিয়েছি, এটা কিন্তু এখন অনেকটাই শুকনা হয়ে এসেছে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ।
গুঁড়া দুধ দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে জাল করে নিব। তবে গুঁড়া দুধটা অপশনাল, দিলে এটার টেস্টটা অনেক বেশি ভালো আসবে, আর দিতে না চাইলে না দিলেও চলবে। গুঁড়া দুধ দেওয়ার পরেও এটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি। আর কিছুক্ষণ জাল করে নেওয়ার পরেই কিন্তু এটা একদম শুকিয়ে এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটাকে এর থেকে বেশি আর জাল করব না, কেননা চুলা থেকে নামিয়ে নেওয়ার পরেও কিন্তু এটা কিছুটা ড্রাই হয়ে আসবে। নারকেলের পুরটাকে একটা সাইডে রেখে চুলে আবার একটা প্যান বসিয়ে নিয়েছি। নিয়ে নিচ্ছি 1 কাপ পানি, এর সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু স্বাদ মতো লবণ। লবণটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। পানিতে যখন বলক চলে এসেছে, আমি এখানে 1 কাপ নিয়েছি চালের গুঁড়া, আর এখানে বাজারের কেনা চালের গুঁড়াটাই আমি ইউজ করেছি। এখন এই চালের গুঁড়োটাকে পুরো প্যানের উপরে ভালোভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটাকে একদম লোতে রেখে স্প্যাচুলার সাহায্যে এটাকে আলতো হাতে একটু নেড়ে নিচ্ছি। তারপর এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য এভাবেই রেখে দিব। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে একদম লোতেই রাখতে হবে। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আর এই 5 মিনিটে কিন্তু আটাটা বেশ খানিকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে চুলা থেকে নামিয়ে আমি একটা ছাড়ানো পাত্রে এটাকে ঢেলে নিচ্ছি। তারপরে হালকা গরম থাকা অবস্থাতে এটাকে খুব ভালোভাবে মুথে নিতে হবে। এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে খুব ভালোভাবে মুথে নেওয়া যাবে না, সেজন্য চেষ্টা করবেন কিছুটা গরম থাকা অবস্থাতে এটাকে মুথে নেওয়ার জন্য। আমি এটাকে খুব ভালোভাবে মুথে একটা ডো তৈরি করে নিয়েছি, আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হয়নি। এখন এখান থেকে আমি বেশ খানিকটা অংশ নিয়ে নিচ্ছি, আর এটাকে একটা রুটির মতো করে বেলে নিব। তবে রুটিটা খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে বেলা যাবে না। আমি বেলে নেওয়ার পরে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর রুটিটাকে বেলে নেওয়ার জন্য এখানে কিছুটা শুকনো চালের গুঁড়া ছিটিয়ে নিয়েছি। আমি এটাকে বেলে নিয়েছি, এখন এটাকে ছোট ছোট পিস করে কেটে নিব। সেজন্য এখানে একটি কুকি কাটার নিয়ে নিয়েছি। তবে আপনাদের হাতের কাছে কুকি কাটার না থাকলে আপনারা যে কোনো কৌটার ঢাকনা দিয়েও এটাকে কেটে নিতে পারেন, বা স্টিলের গ্লাস থাকলে সেটা দিয়েও কেটে নিতে পারেন। যেহেতু আমার রুটিটা খুব বেশি বড় না, আমি একটা রুটি থেকে 3টা পিসে কেটে নিয়েছি। আর একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা মোটা করে আমি বেলেছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেলিনি। এখন একটা করে রুটির পিস নিয়ে নিচ্ছে, তৈরি করে রাখা নারকেলের পুরটা এটার উপরে দিয়ে নিচ্ছি। আর নারকেলের পুরটা আপনারা আপনাদের স্বাদ মতো কিছুটা কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন। আমি বেশ খানিকটা নারকেলের পুর দিয়ে এটাকে হাত দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন খুব ভালোভাবে চেপে চেপে এটাকে লাগিয়ে নেওয়া হয়, তা না হলে যখন দুধের ভেতরে দেওয়া হবে এটা ফেটে যেতে পারে। আমি 2 পাশ থেকে হাত দিয়ে একটু চাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি। তারপর এটাকে হাত দিয়ে হালকা করে একটু ডিজাইন করে নিচ্ছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ডিজাইনটা করছি। এই তো একটা পুলি পিঠা তৈরি হয়ে গিয়েছে। এখন একইভাবে আমি বাকি পিঠাগুলো তৈরি করে নিব। আমি আরও একটু তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠার ডিজাইনটা কিন্তু অপশনাল, আপনারা ডিজাইন করতে না চাইলে নর্মালি হাত দিয়ে একটু চাপ দিয়ে লাগিয়ে নিলেও চলবে। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, রুটিটা তৈরি করার সময় খুব বেশি পাতলা করে তৈরি করা যাবে না, তাহলে পিঠাটা তৈরি করার সময় কিন্তু রুটিটা ফেটে যেতে পারে। আমি একইভাবে সবগুলো পুলি পিঠা তৈরি করে নিয়েছি। আর এই পুলি পিঠাগুলো যদি আপনারা দুধ পুলি তৈরি করতে না চান তাহলে কিন্তু এগুলো এভাবেও তেলে ভেজেও খেতে পারেন। যেহেতু দুধ পুলি তৈরি করব, চুলা একটা প্যানে 1 লিটার তরল দুধ নিয়ে নিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি যতক্ষণ না এটাতে বলক চলে আসে। দুধে খুব ভালোভাবে বলক চলে এসেছে। এখন এটাতে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি, এতে সুঘ্রাণটাও খুব ভালোভাবে বের হবে। আর এর সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ গুড়। আমি আধা কাপের একটু বেশি নিয়েছি, তবে আধা কাপই এখানে দিয়েছি। চাইলে কিন্তু মিষ্টি পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি যেন গুড়টা খুব ভালোভাবে মিশে যায়। আর খুব সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ। যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে সেটার টেস্টটা অনেক বেশি ভালো আসে, তবে আপনারা পছন্দ না করলে না দিলেও চলবে। এখন এই দুধটাকে জ্বালিয়ে ঘন করব না, গুড়টা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন গুড়টা পুরোপুরি গলে গিয়েছে, তৈরি করে রাখা পুলি পিঠাগুলো সবগুলো একসাথে দিয়ে দিচ্ছে। সবগুলো পিঠা দিয়ে নেওয়ার পর এটাকে খুব ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রান্না করে নিব। এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রাখতে হবে। খুব বেশি হাই হিটে রান্না করা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ভালোভাবে সেদ্ধ হতে পারবে না। আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর 10 মিনিটের মাঝে অবশ্যই 1-2 বার ঢাকনাটাকে উঠিয়ে পিঠাগুলোকে উল্টে পাল্টে একটু নেড়ে দিতে হবে, যেন সব সাইড থেকে পিঠাগুলো ভালোভাবে সেদ্ধ হতে পারে। পিঠাগুলোকে উল্টে পাল্টে নেড়ে নেওয়ার পর এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই পিঠাগুলো সেদ্ধ হওয়ার জন্য কিন্তু পিঠার সাইজ বুঝে আপনাদের টাইমটা কিছুটা কম বা বেশিও লাগতে পারে।
আমার এই পিঠাগুলো কিন্তু এখন সেদ্ধ হয়ে গিয়েছে, আর এই পিঠাগুলো সেদ্ধ হওয়ার জন্য আমার 15 মিনিটের মতো সময় লেগেছে। আর পিঠা সেদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার উপায় হলো যখন পিঠাগুলো সেদ্ধ হয়ে যাবে এগুলো দুধের উপরে দেখবেন ভেসে উঠবে। এই তো তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার আর নরম তুলতুলে দুধ পুলি। এগুলো খেতে যেমন ভীষণ মজার আর তৈরি করাও কিন্তু বেশ সহজ। এই শীতের রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। আর এই দুধ পুলিগুলো কিন্তু চাইলে আপনারা গরম গরমও সার্ভ করতে পারেন বা চাইলে পুরোপুরি ঠান্ডা করেও সার্ভ করতে পারেন। আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। রেসিপিটি বাড়িতে এভাবে ট্রাই করে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজ অ্যারাবিয়ান একটি ডেজার্ট রেসিপি তৈরি করে দেখাবো, যেটা তৈরি করে নেওয়া তো বেশ সহজ, তবে খেতে অসম্ভব মজার হয়। যে কোনো দাওয়াতের জন্য আপনারা এটা তৈরি করতে পারেন বা বাসায় এমনিতে তৈরি করতে পারেন। আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে। আর এই ডেজার্টটা কিন্তু ঘরে থাকা খুবই অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। এখন চলে যাচ্ছি রেসিপিতে। প্রথমে একটা বড় বলে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। নর্মাল যে সুজিটা কিনতে পাওয়া যায় সেই সুজিটা আমি এখানে ইউজ করেছি। দিচ্ছি 1 কাপ ময়দা। হাতের কাছে ময়দা না থাকলে এখানে আপনারা সাদা আটাও ইউজ করতে পারেন। খুব সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ দিচ্ছি টক দই। টক দইয়ের পানিটাকে ঝরিয়ে নিয়েছিলাম। আর 4 টেবিল চামচ মানে 1/4 কাপ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। আর এখানে আমি 1/2 কাপ নিয়েছি তরল দুধ। দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম, এখন রুম টেম্পারেচারে আছে। এখন অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিব। ডোটা এমনভাবে তৈরি করতে হবে যেন খুব বেশি নরম বা খুব বেশি শক্ত না হয়। আমি এখানে টোটাল 1/2 কাপ আর 1 টেবিল চামচ তরল দুধ ইউজ করেছি, তবে আপনাদের কিছুটা কম বা বেশিও লাগতে পারে। আপনারা মাখতে মাখতে বুঝে যাবেন কতটুকু প্রয়োজন হচ্ছে। আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা খুব বেশি নরম বা শক্ত হয়নি। এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এতে যে সুজিটা ইউজ করেছি সেটা কিছুটা ফুলে ওঠার সময় পাবে। ডোটা রেস্ট হতে হতে এর মাঝে একটা চিনি শিরা তৈরি করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, নিয়ে নিচ্ছি 1/2 কাপ চিনি। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। আর এটাতে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি যেন এটার স্মেলটা বের হতে পারে। আর খুব সামান্য একটু দিয়েছি স্যাফরন বা জাফরান। এটা কিন্তু অপশনাল, দিতে না চাইলে না দিলেও চলবে। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে চিনিটা পুরোপুরি গলে পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এটা দিয়ে কোনো 1 তার বা 2 তারের চিনি শিরা তৈরি করব না। চিনিটা পুরোপুরি গলে গিয়েছে, এখন এটাকে 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নিব। তারপর এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এর মাঝে 20 মিনিট ডোটাকে রেস্ট দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে 1-2 মিনিটের মতো ভালোভাবে একটু মুথে নিচ্ছি। কিছুটা মুথে নেওয়ার পর এখন এখান থেকে ছোট ছোট করে পোর্শন নিয়ে বলের মতো করে তৈরি করে নিব। যেহেতু এগুলোকে আমি খুব বেশি বড় করে তৈরি করব না, একটু ছোট করে তৈরি করব, সেজন্য ছোট একটা পোর্শন নিয়ে হাত দিয়ে গোল করে নিচ্ছি। তারপরে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে। এভাবে একটু চ্যাপটা করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা স্লাইস চিজ। চিজটাকে আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি, আর সেটার পরিমাণটাও খুব বেশি দেইনি, অল্প করে দিয়েছি যেহেতু বলগুলো ছোট ছোট। তারপর এটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে যেন ভাজার সময় চিজটা বের না হয়ে আসে। এখন এটাকে খুব ভালোভাবে একটু মুড়িয়ে গোল করে নিচ্ছি। এটাকে বলের মতো গোল করে নেওয়ার পরে হাত দিয়ে হালকা করে একটু চাপ দিয়ে দিচ্ছি মাঝ বরাবর, যাতে এটাতে একটু সুন্দর একটা শেপ আসে। চিজটা কিন্তু টোটালি অপশনাল, আপনারা দিতে না চাইলে না দিলেও চলবে। শুধুমাত্র বলের মতো শেপে তৈরি করে নিতে পারেন বা আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো শেপে এগুলোকে তৈরি করে নিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে এগুলোকে খুব বেশি বড় করে তৈরি করা যাবে না, একটু ছোট করে এগুলোকে তৈরি করে নিতে হবে। আমি একসাথে সবগুলো তৈরি করে নিয়েছি, এখন এগুলোকে ভেজে নিব। চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না, তাহলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটাতে কালার চলে আসবে। চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এগুলোকে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিব। বেশ কিছু একসাথে দিয়ে নিয়েছি, দেওয়ার সাথে সাথে কিন্তু একবার উল্টে নিতে হবে। চেষ্টা করবেন একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নেওয়ার জন্য, তাহলে অনেক বেশি মুচমুচে হবে আর কালারটা অনেক বেশি ভালো আসবে। তবে যদি তাড়াহুড়া করে ভাজতে যান তাহলে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে আর ওপরটা খুব দ্রুত পুড়ে যাবে। এগুলোকে ভেজে নেওয়ার সময় 2-1টা বল থেকে কিন্তু কিছুটা চিজ বের হয়ে গিয়েছে। চিজটা যেহেতু খুব দ্রুত পুড়ে যায় সেজন্য কিছুটা কালার চলে এসেছে।
আমি কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়ে সাথে সাথে চিনি শিরার ভেতরে দিয়ে দিতে হবে গরম অবস্থাতেই। আর এর মাঝে যদি চিনি শিরাটা কিছুটা ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু চিনি শিরাটাকে আবার হালকা গরম করে নিতে হবে। আমার এই চিনি শিরাটা কিন্তু এখন অনেকটাই কমে এসেছে। প্রথমবার ভেজে নেওয়ার পরে সেগুলোকে আমি চিনি শিরাতে রেখে দিয়েছিলাম, সেগুলোকে উঠিয়ে নেওয়ার পরে সেকেন্ড টাইম ভেজে সেগুলোকে আবার চিনি শিরা দিয়ে নিচ্ছি। আর এগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কোনোটা থেকে কিন্তু চিজ বের হয়ে আসেনি। এগুলোকে চিনি শিরাতে দেওয়ার পরে ভালোভাবে একটু উল্টে পাল্টে নেড়ে দিয়েছি। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। 5-7 মিনিট রাখার পর এগুলোকে আবার একটু উল্টে পাল্টে নেড়ে দিয়ে আবারও 5-7 মিনিট রেখে দিব। টোটাল 10 থেকে 15 মিনিটের মতো রাখলেই হবে চিনি শিরাতে। আগের ব্যাচ ভেজে সেগুলোকে 10-12 মিনিটের মতো রেখে চিনি শিরা থেকে উঠিয়ে নিয়েছি। এখন এগুলো 10-12 মিনিট হয়ে গিয়েছে, চিনি শিরা থেকে উঠিয়ে নিচ্ছি। তবে আপনারা যদি সবগুলো একসাথে ভেজে একবারে চিনি শিরাতে দিতে চান সেক্ষেত্রে কিন্তু 1 কাপ চিনি শিরা তৈরি করে নিতে পারেন। যেহেতু চিনি শিরাটা বেঁচে গেলে সেটা আর খুব একটা কাজে আসে না, সেজন্য আমি একটু কম করেই তৈরি করেছি যেন নষ্ট না হয়। অ্যারাবিয়ান ডেজার্টটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো দেখতে কতটা ইয়ামি লাগছে। ওপরটা ক্রিস্পি আর ভেতরটা সফট আর চিজি, খেতে খুবই মজার হয়। রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন। ওপরে গার্নিশিং করার জন্য কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি, এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর যারা আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখেছেন, আমার রেসিপিটি যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।